হ্যাঁ, দেখো আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ পড়বো, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচের জিনিসটা কী আসল? দেখো, এর অর্থ থেকে আমরা বুঝতে পারি পার্টস অফ স্পিচ জিনিসটা কি। দেখো এখানে পার্টস মানে হচ্ছে কি অংশ, ঠিক আছে? আর অফ মানে হচ্ছে এর স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা বাক্য, ঠিক আছে? অফ স্পিচ মানে বাক্যের, পার্টস মানে হচ্ছে অংশ, তার মানে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, ঠিক আছে? তো এখানে দেখো লিখছে সেন্টেন্সের এই যে একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে কী বলা হয়, একটা পার্টস অফ স্পিচ বলা হয়। সেটা এখানে লেখা আছে, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে একটা পার্টস অফ স্পিচ বা বাক্যের একটা অংশ বলা হয়। পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ। মানে বাক্যের এই যে প্রত্যেকটা শব্দকে কী বলা হয়, বাক্যের একটা অংশ বলা হয়। বুঝতে পারছো? যেমন আমাদের শরীরে ব্যবহৃত প্রত্যেকটা অংশ কী কী, আমাদের শরীরে একটা অংশ, একটা অংশ, ঠিক একইভাবে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কী বলা হয়, এই যে বাক্যের একটা অংশ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইংরেজি লিখছো, এটা দরকার নেই, তুমি বাংলাটা। তো ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশের শ্রেণী বিভাগ। এই যে পার্টস অফ স্পিচকে সাধারণত হচ্ছে 8 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এই যে তাদের কাজ অনুযায়ী। দেখো, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8টা ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে হচ্ছে নাউন। দেখো, নাউন কি, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, ঠিক আছে, তাকে বলা হয় নাউন, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমি যদি বলতাম করিম ইজ এ গুড বয়, তাহলে এই যে করিম, করিম কি একটা নাম না? ইজ এ গুড বয়, ঠিক আছে? বা অহনা ইজ এ গুড স্টুডেন্ট, এই যে করিম, অহনা, এগুলো কি একটা নাউন, কারণ এগুলো একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। এরপরে দেখো এখানে কি বলছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে সততা কি একটা গুণের নাম না, ঠিক আছে? এই সততা এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আচ্ছা, সততা কি একটা গুণের নাম, সততা, ঠিক আছে? ইজ দ্য বেস্ট পলিসি মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এখানে অনেস্টি একটা নাউন, কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, ঠিক আছে? হাঁটা কি, এটাও একটা গুণের নাম, ঠিক আছে, বা কাজের নাম। তো ওয়াকিং, হাঁটা ইজ আ গুড এক্সারসাইজ, মানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ মানে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে হাঁটা কিন্তু হাঁটতেছে বলে নাই, হাঁটা এটা একটা নাম বোঝাইছে, ঠিক আছে, কাজের নাম বোঝাইছে, ঠিক আছে? সেই জন্য এটা কি একটা নাউন, বুঝতে পারছো? এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপর দেখো কি বলছো, উপরে বাক্যগুলোতে আন্ডারলাইন করা শব্দ দিয়ে নাম প্রকাশ করা হয়েছে, যেমন কি অনেস্টি একটা গুণের নাম, যেমন সততা, ঠিক আছে? ওয়াকিং হচ্ছে একটা কাজের নাম, অত এইগুলো হচ্ছে কি নাউন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে কিছু কিছু পয়েন্টস দিয়েছে, কেউ দেখো কি এটি কি, কি বা এরকম প্রশ্ন যদি আমরা প্রশ্ন করি তবে হচ্ছে আমরা কি পাবো, নাউন, ঠিক আছে? সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, যদি আমরা এই বাক্যকে বলি কি সর্বোৎকৃষ্ট পন্থা, ঠিক আছে, সবচেয়ে ভালো পন্থাটা কি, তাহলে আমরা কি পাবো, উত্তর পাবো সততা। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি, এই যে উত্তর যেটা পাচ্ছি সেটাই কি আমাদের নাউন হচ্ছে। এরপরে বলছি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, কি স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে আমরা কি পাবো, ওয়াকিং মানে হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, তার মানে হাঁটা, এই যে কি দ্বারা প্রশ্ন করলে আমরা নাউন পাচ্ছি। এরপরে দেখো আরেকটা সেন্টেন্স লিখতেছি আমি, অহনা ইজ এ গুড স্টুডেন্ট, বা এখানে মনে করো করিম, ঠিক আছে, করিম ইজ এ গুড স্টুডেন্ট, এখানে লিখো স্টুডেন্ট, ঠিক আছে, করিম ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে, করিম একজন ভালো ছাত্র। এখানে দেখো করিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমি যদি বলি কে ভালো ছাত্র, তাহলে কি করিম ভালো ছাত্র। অহনা মেধাবী ছাত্রী বা অহনা ভালো ছাত্রী, তাহলে কে ভালো ছাত্রী, অহনা ভালো ছাত্রী। তার মানে কি বা কে, এই দুইটা জিনিস দ্বারা যদি আমরা বাক্যকে প্রশ্ন করি তাহলে আমরা কি পাচ্ছি, নাউন পাচ্ছি, এটাই বলছে। আচ্ছা, এরপর দেখো ব্যক্তি বা বস্তু নিজে নাউন নয়, এর নামটা শুধু নাউন, যেমন কি সাকিব নাউন না, ঠিক আছে, আমি নাউন না, আমি বা অহনা নাউন না, অহনার নামটা হচ্ছে নাউন, ঠিক আছে, নাউন মানে হচ্ছে নাম বা বিশেষ্য। আচ্ছা, এরপর দেখো প্রনাউন মানে হচ্ছে সর্বনাম, সর্বনাম জিনিসটা কি, মানে হচ্ছে আগে, আর নাউন মানে হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? প্রনাউনের প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? তার মানে প্রনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা, যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, প্রনাউন বলে। যেমন কি দেখো এখানে তোমাকে আমি বলছিলাম অলরেডি, হাফসা ইজ এ নার্স, এখানে বলছে কি হাফসা একজন নার্স। এরপর যদি আমি বলতাম শি লুকস আফটার পেশেন্টস, মানে সে তার রোগীদের দেখে। এরপরে বা শি ইজ দ্য বিউটিফুল গার্ল, এই যে বারবার
হাফসা লুকস আফটার প্যাশেন্ট মানে হাফসা তার রোগীদের দেখে। এই যে হাফসা, হাফসা বারবার হাফসা বলো, ঠিক আছে? এটা একটা মানে অশ্রুতিকট দেখে, মানে সুন্দর দেখায় না, ঠিক আছে? তো আমি সেজন্য বললাম হাফসা ইজ এ নার্স, হাফসা হচ্ছে একজন সেবিকা। শি লুকস আফটার পেশেন্ট, সে তার রোগীদের সেবা করে বা দেখে, ঠিক আছে? তার মানে এই হাফসার পরিবর্তে যে শব্দটা শি ব্যবহার করছি এটা কি একটা প্রনাউন, নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করছি। কিসের পরিবর্তে? হাফসার পরিবর্তে ব্যবহার করছি না, মানে হাফসা একটা নাউন, সেজন্য এই যে শিটা কি একটা প্রনাউন, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এরপরে কি বলছে, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটা বড় শহর, এখানে ঢাকা কি একটা শহরের নাম, তার মানে ঢাকাটা নাউন। এরপর বলছে ইট হ্যাজ অ্যাবাউট 10 মিলিয়ন পিপল, ইট হ্যাজ মানে এর আছে, অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, 10 মিলিয়ন মানে 1 কোটি, পিপল মানে লোকজন। ঢাকা একটা বড় শহর, ইট হ্যাজ, এই যে ঢাকার পরিবর্তে এখানে কী ব্যবহার করছে, ইট ব্যবহার করছে, বা ঢাকা হ্যাজ অ্যাবাউট 10 মিলিয়ন পিপল বলতে পারতো না? বারবার ঢাকা বলা এটা অসুন্দর দেখাচ্ছে, সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে কি, ঢাকার পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা একটা বস্তুবাচক জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঢাকার পরিবর্তে যে ইট ব্যবহার করা হয়েছে এখানে, এটা হচ্ছে একটা, ইট হচ্ছে একটা প্রনাউন। দেখো এখানে বলে দিয়েছে উপরের বাক্যগুলো সি ইট যথাক্রমে পূর্ববর্তী বাক্যের হাফসা, এই হাফসার পরিবর্তে কী ব্যবহার করেছে, সি ব্যবহার করা হয়েছে, এবং ঢাকার পরিবর্তে, এই ঢাকার পরিবর্তে কী ব্যবহার করেছে, ইট ব্যবহার করেছে, সেজন্য এগুলো হচ্ছে প্রনাউন, ঠিক আছে? প্রনাউন মানে নাউনের পরিবর্তে। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট টু রিমেম্বার মানে মনে রাখার বিষয় দিছে। মনে রাখার বিষয় হচ্ছে কি, আমরা বাংলার যখন গ্রামার পড়ছিলাম তখন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ পড়ছিলাম। এই উত্তম পুরুষ বলা হয় পাস্ট পারসনকে, কী বলা হয়? ইংরেজিতে উত্তম পুরুষকে বলা হয় ফার্স্ট পারসন, আর মধ্যম পুরুষকে বলা হয় সেকেন্ড পারসন, এবং নাম পুরুষকে বলা হয় থার্ড পারসন, ঠিক আছে? ইংরেজিতে আমি তোমাকে পারসন বা বচন পড়াইছিলাম, তেমন ইংরেজিতে প্রনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয়। থার্ড পারসন নাউনও হয়। আচ্ছা যাই হোক, প্রনাউনেরগুলো দেখবো আমরা। তো আমি বলছি কি, পাস্ট পারসন কাকে বলে? আমি এবং আমরা, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমাদের, আমার, মানে যেখানে আমি থাকবো সেই প্রনাউনগুলো কি ফার্স্ট পারসন। যেমন কি দেখো, আই, এখানে আমি, ওই, আমরা, এখানে আমি আছি, মি, আমাকে, এখানেও আমি আছি, আস, আমাদের, আমি আছি, মাই, আমার, মাইন, আমার, আওয়ার, আমাদের, আওয়ার্স, আমাদের, এখানে সবগুলাতেই আমি আছি, তাই না? সেজন্য এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। যেই প্রনাউনগুলোতে আমি থাকবো সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবো। ফার্স্ট পারসন যেগুলো বাংলায় নাম উত্তম পুরুষ বলা হয়, ঠিক আছে? বাংলা বচনও আমরা পড়ে নিচ্ছি। আচ্ছা, এরপর দেখো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন বাংলা বলা হয় মধ্যম পুরুষ, ঠিক আছে? তো সেকেন্ড পারসন কোনগুলো? যেগুলোতে তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, তোমাদের, তোমার ইত্যাদি বোঝাবে, সেগুলো বলা হয় সেকেন্ড পারসন, ঠিক আছে? এই যে প্রনাউন সেকেন্ড পারসন হবে, যেমন কি তুমি, ইয়োর, তোমার, ইয়োর্স মানে তোমাদের, ঠিক আছে? তো এগুলো কি হচ্ছে, সবই যেগুলোতে তুমি থাকবে, আমি থাকবে, ওইগুলো হচ্ছে ফার্স্ট পারসন, যেগুলোতে তুমি বা তোমরা, তোমাদের এগুলো থাকবে সেগুলো হচ্ছে সেকেন্ড পারসন। এখন দেখো ফার্স্ট পারসন, এখন থার্ড পারসন কি? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিলে যতগুলা প্রনাউন থাকবে, যতগুলো নাউন থাকবে, সবই হচ্ছে কি থার্ড পারসন। দেখো ফার্স্ট পারসনে আমরা এগুলা লিখছি, আর সেকেন্ড পারসন এগুলো লিখছি, এগুলো ছাড়া যত প্রনাউন আছে সবই থার্ড পারসন। এখানে তারপরে কিছু লিখে দিয়েছে, দেখো সে, তার, তাকে। সে মানে হচ্ছে এখানে হি বা সি। হি কোথায়? ছেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার হচ্ছে হিস বা হিম, ঠিক আছে? বা তার। এরপর তাদের মানে হচ্ছে এই যে দে, দেয়ার মানে হচ্ছে তাদের, দেয়ার অর্থ তাদের। এরপর দ্যামও তাদের বোঝায়। ইহা মানে ইট, এটা একটা প্রনাউন। ইহারা মানে হচ্ছে তারা, দেয়, এই যে, ঠিক আছে? ইটস মানে হচ্ছে ইহারা, এই যে ইহারা। আর দে তারা, তাদের, ইহাদেরকে, এই ইত্যাদি যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে থার্ড পারসন। এখানে এই যে কিছু লিখে দিয়েছে, দেখো, এই যে এখানে লিখে দিয়েছে থার্ড পারসন, কয়েকটা কিছু থার্ড পারসন লিখে দিয়েছে, দেখো হি, সি, হিম, হার, হার্স, ইট, দেম, দেয়ার, ইটস, দ্যাটস, এগুলো হচ্ছে কি থার্ড পারসন। এরপর তোমার যত জাতীয় নাম জাতীয় যা আছে সবই কি থার্ড পারসন। তবে নাউন যত আছে সবও থার্ড পারসনের মধ্যে আছে। প্রনাউনের মধ্যে এগুলা, আরও মানে যত নাউনের পরিবর্তে ব্যবহার করা হবে এইগুলা, আর এই যে এইগুলা ছাড়া সবগুলাই থার্ড পারসন। আচ্ছা, এরপরে পার্সনের মধ্যে আবার সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার মানে বচন আছে,
এই পার্সন মানে পুরুষ আর নাম্বার মানে বচন। আমি বচন পড়েছিলাম তোমাকে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি এক বচন, যেটা দিয়ে একজন ব্যক্তিকে বা একটা বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার হবে কি, যেটা দিয়ে একাধিক ব্যক্তি ও বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, এখানে সাকিব, অহনা, রহিম, করিম এগুলোকে একজন একজন ব্যক্তি বোঝাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার হচ্ছে মনে করো দে, দেয়ার, এরপরে হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে, হিম, দ্যাম, দেয়ার, ইটস মানে এগুলা ইহাদেরকে, দেয়ার্স তাদেরকে, এরপরে হচ্ছে হার্টস তো হবে না, ইট, ইহা, ইট মানে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার। তার মানে যেগুলোতে হচ্ছে একটার বেশি বোঝাবে সেগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, বুঝতে পারছো? আওয়ার, আওয়ার আমাদের মানে এখানে একের অধিক বোঝায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আজ, এগুলো হচ্ছে সবই প্লুরাল নাম্বার। এরপরে যদি মনে করো এই আমাকে যে তোমাকে বলছিলাম না ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি, এগুলো সবই হচ্ছে প্লুরাল নাম্বার, কারণ ম্যাটেরিয়াল নাউন কখনো গণনা করা যায় না। আচ্ছা ঠিক আছে। এরপরে প্রনাউন কেন ব্যবহার করা হয়? প্রনাউন কেন ব্যবহার করা অলরেডি একবার বলে ফেলছি, যে নাউন বারবার এই যে এই একটা নাম বারবার ব্যবহার করা হয়, এটা হচ্ছে মানে ভাষা হচ্ছে সুন্দর মানে খারাপ দেখায়, সেজন্য হচ্ছে এই ভাষাকে শ্রুতিমধুর মানে সুন্দর করার জন্য আমরা এই নাউন বারবার ব্যবহার না করে ওই নাউনের পরিবর্তে কী ব্যবহার করে, এই প্রনাউনগুলো ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। আর প্রনাউন মানে হচ্ছে সর্বনাম। আমরা বিশেষ্য সর্বনাম শিখলাম, এখন হচ্ছে বিশেষণ পড়ব। বিশেষণ কি? যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে, সেগুলোকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ঠিক আছে? নাউন বা প্রনাউনের দোষ গুণ, দেখো আর কারো দোষ গুণ না, তার মানে নাউন বা প্রনাউন যাই বলবে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সবগুলো নাউন বা প্রনাউন হলে সেটাই হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এখানে একটা দেখো, রোমানা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমতী, ঠিক আছে? গার্ল মানে বালিকা। রোমানা একজন বুদ্ধিমতী বালিকা। এই যে বুদ্ধিমতীটা কে? রোমানা না? তার মানে দেখি একটা রোমানার গুণ বোঝাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এই যে রোমানাকেই তো বর্ণনা করছে। কে বুদ্ধিমতী? রোমানা বুদ্ধিমতী। বর্ণনা মানে কি? কোনো একজন ব্যক্তি সম্বন্ধে বলা, তার মানে এটা কি? রোমানা সম্বন্ধে বলছে, এটা রোমানাকে বর্ণনা করছে। এরপর দেখো, দ্য এলিফ্যান্ট ইজ আ লার্জ এনিমল। হাতি একটা বৃহৎ প্রাণী। লার্জ মানে কি? বৃহৎ। এখানে লার্জ দিয়ে কি বলছে দেখো তো? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আমরা দেখো কি কি বলছি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এখানে এই যে লার্জ মানে কি? বৃহৎ। এটা পরিমাণ বলছে না যে হাতি অনেক বড়, ঠিক আছে? তার মানে এটা কি? একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভটা কাকে বর্ণনা করতেছে? এই এলিফ্যান্টকে না? বড় কি? হাতিটা না? তার মানে এই লার্জ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? এরপরে দেখো এখানে কিছু অ্যাডজেক্টিভ দিছে। তোমাকে আমি একটা কথা বলছিলাম যে পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহার হওয়ার আগে পর্যন্ত এগুলো কখনো পার্টস অফ স্পিচ হয় না। এই যে এখানে পার্টস অফ স্পিচ কিছু উদাহরণ লিখে দিছে, তবে এগুলো বাক্যে ব্যবহার হওয়ার পরে এগুলো পার্টস অফ স্পিচ হবে। তবে এমন না যে এগুলো সবসময় যে পার্টস অফ স্পিচ হবে এমন না, এটা বাক্যে কখনো কোনো নাউনও হইতে পারে, তবে এই ওয়ার্ডগুলো সাধারণত পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়। দেখো আমি একটা বাক্য লিখতেছি, আই হ্যাভ মেনি ফিশ। আই হ্যাভ মেনি ফিশ, আমার অনেক মাছ আছে, ঠিক আছে? এখানে দেখো এই যে মেনি, মেনি দ্বারা কী বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে, মানে অনেক পরিমাণ আছে, তাই না? তাহলে এই মেনিটা কি? পরিমাণ বোঝাচ্ছে না? মেনিটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা মেনিটা কাকে মডিফাই করছে দেখো তো? ফিশকে মডিফাই করছে না? তার মানে এটা একটা নাউনকে মডিফাই করছে, বর্ণনা করছে, ফিশকে বর্ণনা করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপর তার মানে দোষ, গুণ। আচ্ছা, দোষ তো আমরা বলি নাই। হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে। বা হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে। এখানে ব্যাডটা কি? এই ছেলেটার কি? বা এই হি মানে সে, ওর কি একটা দোষ তো, তাই না? তাহলে এই দোষ, তার মানে এটা যেহেতু দোষ বোঝাচ্ছে, ছেলেটাকে বর্ণনা করতে, এই দোষ দিয়ে কি? কে খারাপ? ছেলেটা খারাপ বা সে খারাপ, ঠিক আছে? সেজন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দোষ, গুণ, অবস্থা বোঝাইতে হবে, তাই না? আমরা পরিমাণও দেখলাম, সংখ্যাও দেখলাম। আচ্ছা আচ্ছা, সংখ্যাটা দেখি। আচ্ছা, হি ইজ ইল, আমি বললাম কি? হি ইজ ইল মানে সে অসুস্থ। এখানে দেখো ইল,
এটা কি ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে না? সে কীরকম আছে? সে অসুস্থ আছে। তার মানে এই ইল দ্বারা এখানে কি হচ্ছে? একটা অ্যাডজেক্টিভ। কাকে বর্ণনা করতেছে? অসুস্থটা কি? সে অসুস্থ। তার মানে এই ইল হচ্ছে অবস্থা বর্ণনা করতেছে। দেখো আমরা দোষ দিয়ে একটা করলাম, গুণ দিয়ে করলাম, অবস্থা দিয়ে করলাম, সংখ্যা দিয়ে করলাম, পরিমাণ দিয়েও করলাম। বুঝতে পারছো? বা I have 10 টাকা। I have 10 টাকা। 10 টাকা। এখানে 10 টা কি? এটা হচ্ছে টাকার একটা পরিমাণ বোঝাচ্ছে, তাই না? তাহলে এই 10 টাও কি একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে অ্যাডজেক্টিভ হিসেবে কী ব্যবহার করা হয়? ব্যাড, ইল, রেড। মনে করো আমি বললাম দ্য ওয়াল ইজ রেড, মানে দেওয়ালটা লাল। কি বললাম? দ্য ওয়াল ইজ রেড বা দ্য ওয়াল ইজ রেড, দেওয়ালটা লাল। তাহলে দেখো এই রেড দ্বারা কি বোঝাইছে? এই দেওয়ালটা কি ধরনের সেটা বোঝাইছে না? তাই বোঝাইছে, দেওয়ালটার অবস্থা বোঝাইছে বা দেওয়ালটার রং বোঝাইছে। তার মানে এটা এই দেওয়ালকে মডিফাই করছে। লালটা কি? কি লাল? দেওয়ালটা লাল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে অন্য কোনো রং হইতে পারে, কোনো সমস্যা নেই। I have 1 টাকা। এখানে 1 মানে সংখ্যা বোঝাচ্ছে, 2 টাকা এটা সংখ্যা বোঝাচ্ছে, মাছ মানে অনেক আছে তার মানে এটা পরিমাণ বোঝাচ্ছে, মেনি মানে অনেক সেটাও পরিমাণ বোঝাচ্ছে, অনেস্ট মানে সৎ সেটা কি? একজন ব্যক্তির গুণ বোঝাচ্ছে। হি ইজ আ অনেস্ট বয়, সে একজন ভালো বা সৎ ব্যক্তি, ঠিক আছে? সে একজন সৎ ব্যক্তি। তাহলে এখানে সৎটা কি? তার গুণ বোঝাচ্ছে। এরপর ক্লেভার, ক্লেভার মানে চালাক। আমি বললাম অহনা ইজ এ ক্লেভার গার্ল, অহনা একজন চালাক মেয়ে। এই যে চালাকটা কি? তার দোষ, সরি গুণ না, ঠিক আছে? ফুলিশ, ফুলিশ মানে হচ্ছে বোকা। বললাম হি ইজ আ ফুলিশ বয় বা ফুল বয়, ঠিক আছে? হি ইজ আ ফুলিশ, সে একজন বোকা। হি ইজ এ ফুলিশ, ঠিক আছে? সে একজন বোকা। এখানে বোকাটা কি? হি না, হি ইজ এ ফুলিশ বয়, সরি, সে একজন বোকা ছেলে। তাহলে এই বোকাটা কি? সে, ঠিক আছে? তার অবস্থা বোঝাইছে। বুঝতে পারছো? তার মানে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ প্রকাশ করে, যেগুলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। আচ্ছা, এখানে বলছে কি অনেক সময় অ্যাডজেক্টিভের পরে না, অ্যাডজেক্টিভ নাউনের পরে বসেও তাকে কোয়ালিফাই বা মডিফাই করতে পারে। যেমন কি দ্য বয় ইজ গুড। দেখো এখানে কি বলছে? দ্য বয় ইজ গুড মানে ছেলেটা ভালো, ঠিক আছে? তো এখানে এই যে নাউনের পরে বসছে, কোনো সমস্যা নেই। দেখো না, যাই হোক এটা কি? ছেলেটা ভালো। কে ভালো? ছেলেটা ভালো, ঠিক আছে? যাই হোক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে বার্ব। বার্ব কি? বার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বাক্যে কোনো কাজ করা বা হওয়া বা থাকা বোঝায় সেটাকে বলা হয় কি? বার্ব বলে, ঠিক আছে? যেমন কি দেখো একটা বাক্য লিখে ফাহিম প্লেইজ ক্রিকেট, ফাহিম ক্রিকেট খেলে, ঠিক আছে? এখানে কি? খেলতেছে। এই যে কাজ কি বলছে? খেলা না? এই যে খেলা এটা কি একটা কাজ না? তার মানে এই যে প্লেটা হচ্ছে একটা বার্ব, ঠিক আছে? এখানে অ্যাস কেন ব্যবহার করা হয়েছে? দেখো ফাহিম, আমি বলছি কি তোমাকে এই যে যত নাম আছে সবগুলা থার্ড পারসন, আর যেহেতু ফাহিম একজন ব্যক্তি, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন এবং একজন মানে সিঙ্গুলার নাম্বার বোঝায় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে? যেহেতু এখানে থার্ড পারসন ভার্বটা হচ্ছে থার্ড পারসন, সরি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে এই যে প্লেস হয়েছে। বুঝতে পারছো? এরপর দেখো হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরলো বা মাছ ধরে, ঠিক আছে? এখানে দেখো হি, হি কি একটা থার্ড পারসন না? দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের মধ্যে না, আর হি মানে সে একজনকে বলছে, তার মানে সে হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর হচ্ছে ক্যাচ, ক্যাচ মানে ধরা, ধরা কি একটা কাজ না? তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে? এস যুক্ত হয় কখনো কখনো, কখনো ইএস যুক্ত হয়। এটার সাথে এস, এটার সাথে ইএস যুক্ত হয়েছে। ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, যে ধরা একটা কাজ বলছে সেজন্য এটা একটা ভার্ব, ঠিক আছে? দেখো এখানে কী বলছে? আমি যদি বলি হি রিড বুক, সে বই পড়ে, হি রিডস হবে হি রিডস বুক, ডি এস, ঠিক আছে? আর ডি ডি এস, রিডস বুক। এখানে দেখো রিডস কেন লিখতে হয়েছে? কারণ এই যে এটা একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রিডের সাথে এস যুক্ত হয়, ঠিক আছে? তাহলে হি রিডস বুক, সে বই পড়ে, এখানে রিড পড়া সেজন্য একটা কাজ বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে উপরে বাক্য বলতে প্লেস ক্যাচেস হচ্ছে ভার্ব, বা আরও কিছু ভার্ব আছে যেমন কি লোকস, ইজ। হ্যাঁ ইজ কখন ভার্ব হয়? দেখো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, বিও ওয়াই। দেখো হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তো এখানে দেখো তো, এখানে সে একজন ভালো ছেলে তার দোষ বোঝাইছে, সরি গুণ বোঝাইছে। ভালো ছেলে মানে কি? ছেলেটা ভালো, তার গুণ বোঝাইছে। কিন্তু এখানে কাজ কি বোঝাইছে? কাজ বোঝায়নি। যখন কোনো সেন্টেন্সে যদি ভার্ব না থাকে বা বাংলা বাক্যে কাজ যদি না বোঝায়, তখন প্রেজেন্ট টেন্স হলে সেগুলাকে হচ্ছে এম, ইজ, আর
এগুলা বসিয়ে হচ্ছে ওইগুলা তখন বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? এম কখন ব্যবহার করা হয়? আমি তোমাকে বলছিলাম এম হচ্ছে শুধুমাত্র আই এর পরেই এম ব্যবহার করা হয়। যদি এখানে বলতাম আই, এই যে তুমি বললা না কোথায় এম ইজ আর হবে? আই এর পরিবর্তে যদি গোট বয় লিখতাম, গোট বয়, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব দেয়, ঠিক আছে? তাহলে আই এর পরিবর্তে আমি জানি কি এখানে আই এ গোট বয়, এটা তো হয় না। তার মানে এখানে সবই আছে, শুধু ভার্ব থাকলে বাক্যটা হয়ে যাবে। এখন ভার্ব কি হবে? ভার্ব যেহেতু কিছু নাই, তার মানে এখানে হবে এম হবে, ঠিক আছে? কারণ আই এর পরিবর্তে ইজ বা আর কোনোটা বসে না, ঠিক আছে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে বর্তমান কাল বোঝে, ঠিক আছে? এটা একটা সাধারণ বাক্য না? এটা আই এম এ গুড বয়, আমি একজন ভালো ছিলাম, এখন বলছি এটা অতীতের কোনো ঘটনা না, ঠিক আছে? তো সাধারণ বাক্য বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আই এর পরিবর্তে তখন কি ব্যবহার করা হয়? এম ব্যবহার করা হয়, ঠিক আছে? আর যদি মনে করো এটা যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন, এই যে হি, শি, ইট এগুলোর পরিবর্তে সবসময় ইজ ব্যবহার করা হয়। এই শুধু আই ছাড়া যত পার্সন আছে সবগুলোর পরিবর্তে কী ব্যবহার করা হয় সবসময়? যদি পাস এই যে প্রেজেন্ট টেন্স হয় তখন ইজ ব্যবহার করা হয়, ঠিক আছে? আর যদি তবে ইজ ব্যবহার করা সিঙ্গুলার নাম্বার হইতে হবে, ঠিক আছে? একজন বোঝাতে হবে। এই যে তোমার নাউনকে বোঝাতে হবে কি, বা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। আর সিঙ্গুলার নাম্বার মানে একজন বোঝাবে আর কি, ঠিক আছে? আর প্লুরাল নাম্বার যখন হবে তখন হচ্ছে আর ব্যবহার করা হয়, ঠিক আছে? এম ইজ আর এর ব্যবহার মনে করো আমি বললাম দে দে ড্যাশ দিলাম গুড বয়। দ্য গুড বয় বা গুড স্টুডেন্ট। এখানে এখন দেখো দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, তার মানে একটা বাক্য হইতে গেলে আমাদের লাগে হচ্ছে সাবজেক্ট আর ভার্ব প্লাস অবজেক্ট লাগে, ঠিক আছে? এই তিনটা অবশ্যই থাকতে হবে ইংরেজি বাক্যে, ঠিক আছে? বাংলা বাক্যে ভার্ব না থাকতে পারে। তাহলে দ্য সাবজেক্ট আছে, গুড বয় এটা একটা অবজেক্ট আছে, এখানে লাগবে শুধু ভার্ব, ঠিক আছে? এখানে ভার্ব কী হবে, যেহেতু এটা একটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, আর দেয় এটা কি প্লুরাল নাম্বার, মানে তারা একাধিক বোঝাচ্ছে না, সেজন্য এখানে হবে আর ব্যবহার করা হবে, ঠিক আছে? যদি হি থাকতো, হি এর পরিবর্তে যেহেতু সিঙ্গুলার নাম্বার আর আই না, সেজন্য এখানে সবসময় ইজ ব্যবহার করা হবে, বুঝতে পারছো? তার মানে প্লুরাল নাম্বার না হয়ে যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন হচ্ছে ইজ ব্যবহার করা হবে, প্লুরাল নাম্বার হলে আর ব্যবহার করা হবে, এবং আই এর পরিবর্তে এম ব্যবহার করা হবে, আই যদি থাকে সাবজেক্ট হিসেবে বাড়বে। আচ্ছা, তো এরপর দেখো লোকস মানে দেখা, এটা একটা কাজ না? বি হওয়া, ঠিক আছে? এরপর হ্যাভ আছে, ডো রান, ডো মানে করা, রান মানে দৌড়ানো, গো যাওয়া, কাম হচ্ছে আসা, লাভ মানে ভালোবাসা, এরপর টেক হচ্ছে নেওয়া, গিফট দেওয়া, থিঙ্ক হচ্ছে চিন্তা করা, ঠিক আছে? এগুলো সব কাজ বলছে না? লাভ মানে হাসা, হাসাও একটা কাজ, ঠিক আছে? ডান্স, ডান্স মানে হচ্ছে নৃত্য করা, এটা একটা কাজ। সিং হচ্ছে গান, গান করা, ঠিক আছে? জাম্প হচ্ছে লাভ দেওয়া, সি মানে দেখা, স্লিপ মানে ঘুমানো, ড্রিম মানে স্বপ্ন দেখা, এগুলো সব কি একটা একটা কাজ বোঝাচ্ছে। তবে আমি বলতেছি এগুলো এখন বারব না, এগুলো যখন বাক্যে বারব হিসেবে ব্যবহার করা হবে তখন বারব, বুঝতে পারছো? তো কোনো একটা পার্টস অফ স্পিচ তুমি যদি করিম দেখো, সেটা নাম বলে তুমি এটা নাউন বলে দিতে পারবা না, এটা বাক্যে ব্যবহার করতে হবে, তারপরে হবে ওইটা নাউন নাকি প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ, তবে নর্মালি এগুলো বোঝায় আর কি। এরপর দেখো, আচ্ছা, তার মানে ভার্ব হচ্ছে বাক্যে কাজ বোঝায়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কি ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? যে শব্দ দ্বারা কোনো একটা কাজ কিভাবে কখন কোথায় হয় তা বোঝানো হয় সেই শব্দ, এবং যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ প্রিপোজিশন বা অন্য কোনো অ্যাডভার্বের পূর্বে বসে। দেখো কি বলছে, যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন বা অন্য কোনো অ্যাডভার্বের পূর্বে বসে সেগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে বা তাদেরকে বর্ণনা করে, সেগুলোকে বলা হয় কি অ্যাডভার্ব বলা হয়, ঠিক আছে? কি এখানে দেখো আমি তোমাকে বলছিলাম কি অ্যাডজেক্টিভ বা ভার্ব কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে যদি মডিফাই করে তখন তখন তাকে কি বলা হবে, অ্যাডভার্ব বলা হবে। এখানে প্রিপোজিশনও যুক্ত হতে পারে, কনজাংশনও যুক্ত হতে পারে। আচ্ছা, এরপর এখানে দেখো কখন কোনো একটা কাজ কখন কিভাবে এবং কোথায় হচ্ছে সেটা বোঝাবে, সেটাকেও অ্যাডভার্ব বলে। আচ্ছা দেখো এখানে উদাহরণ দেখো, আফ্রিদি প্লেজ ক্রিকেট ওয়েল, তাহলে এখানে কি বোঝাচ্ছে, কিভাবে, ঠিক আছে? আফ্রিদি কীভাবে ক্রিকেট খেলে, আফ্রিদি ভালোভাবে ক্রিকেট খেলে। আচ্ছা, বা আমরা ওইদিকে যাবো না, আমরা হচ্ছে দেখবো মডিফাই কাকে করছে, বর্ণনা কাকে করছে। দেখো আফ্রিদি একজন ব্যক্তি, প্লেস খেলা করে, ক্রিকেট ক্রিকেট খেলে, ওয়েল ভালো, তাহলে দেখো আফ্রিদি ভালো নাকি খেলে ভালো, কোনটা ভালো? প্লেইস ওয়েল, তাই না? তাই তো। তাহলে এই যে এই ওয়েল দ্বারা কাকে বর্ণনা করতেছে? প্লে মানে কী রকম খেলে, ভালো খেলে, ঠিক আছে? তার মানে এটা একটা ভার্ব, প্লে খেলা করা, এটা ভার্ব না?
কারণ ওয়েল দ্বারা কী করছে, এই ভার্বকে বর্ণনা করছে, সেজন্য এই ওয়েলটা কি একটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, কীভাবে খেলে ওইটা তো বুঝলাম। এরপর হচ্ছে 2 নাম্বার দেখো, মারভ গোস টু ব্যাড আর্লি। মারভ গোস টু ব্যাড আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি। মারভ গোস টু ব্যাড, মারভ বিছানায় যায় বা ঘুমোতে যায়, ঠিক আছে। আর্লি মানে তাড়াতাড়ি, মারভ তাড়াতাড়ি ঘুমাতে যায়। আচ্ছা দেখো, তাহলে এখানে মারভ আর্লি নাকি গোস আর্লি, যায় আর্লি, তাই না? তাড়াতাড়ি কি, সে বিছানায় তাড়াতাড়ি যায়, মারুফ তো আর্লি না, মারুফ তাড়াতাড়ি না। তার মানে এই যে গোস, এই যে যাওয়া, যাওয়াটাকে কি এই আর্লি দ্বারা বর্ণনা করতেছে, কখন যায়, তাড়াতাড়ি যায়, ঠিক আছে। সেজন্য এটা যেহেতু একটা ভার্বকে মডিফাই করতেছে, তাহলে এটা কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, যেটা হচ্ছে কোন একটা হি, সরি, আই এম সরি, দেখো আমি একটা সেন্টেন্স লিখতেছি, হি প্লেস, হি প্লেস ক্রিকেট, ভেরি ওয়েল, ভেরি, দেখো ওয়েল, কী লিখলাম, হি প্লেস ক্রিকেট ভেরি ওয়েল, সে খুব ভালো ক্রিকেট খেলে। এখন দেখো এখানে হি, হি মানে একটা সাবজেক্ট, আমরা বলতেছি হি, যেহেতু এটা একটা প্রনাউন, সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে প্লেস মানে খেলা করা, এটা একটা কি ভার্ব। ক্রিকেট, ক্রিকেট এটা একটা খেলার নাম, সেজন্য এটা একটা নাউন। ভেরি ওয়েল খুব ভালো, এখানে দেখো ভেরি কি, ওয়েল কি, এই তিনটা আমরা জেনে গেছি, এটা একটা নাউন, এটা একটা প্রনাউন, এটা হচ্ছে একটা ভার্ব। দেখো এখন আমরা কাকে কি মডিফাই করছি, দেখো প্লেস খেলে, কি খেলে, ভালো খেলে, ঠিক আছে। প্লেস ওয়েল, তাহলে হি তো ওয়েল না, সে ভালো না, কিন্তু ক্রিকেট খেলে ভালো, ঠিক আছে। প্লেস ওয়েল তার মানে কি, এই যে খেলা করে হচ্ছে ভালো মতো খেলা করে, ঠিক আছে। যেহেতু এইটা একটা ভার্বকে যেহেতু বর্ণনা করছে, তার মানে এটা একটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখো ভেরি মানে অনেক ভালো, ঠিক আছে, ভেরি মানে অনেক ভালো, ঠিক আছে, অনেক। আর ওয়েল তাহলে কতটুকু ভালো, দেখো আমি বললাম সে ভালো খেলে, ঠিক আছে, কতটুকু ভালো, এটা না, তাহলে আমি বললাম ভেরি ওয়েল মানে অনেক ভালো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, মানে এই যে দেখো, তাহলে ওয়েল এই যে ভালো, ভালোকে আবার বর্ণনা করছে না কি দিয়ে, ভেরি দিয়ে। তাহলে যে অন্য কোনো একটা অ্যাডভার্বকে যেহেতু বর্ণনা করছে এই শব্দ দ্বারা, সেজন্য এটাও কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে। ভেরিটাও একটা অ্যাডভার্ব, বুঝতে পারছো। তার মানে আমি বলছি কি, অ্যাডভার্ব হচ্ছে যেটা কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে বা বর্ণনা করবে বা তাদের সম্বন্ধে অতিরিক্ত কিছু কথা বলবে, সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব, ঠিক আছে। এরপর আমি বললাম হি ইজ লুকিং ভেরি বিউটিফুল, বিউটিফুল। আচ্ছা, হি ইজ লুকিং ভেরি বিউটিফুল, এখানে একটা সেন্টেন্স লিখলাম। এখানে দেখো হিটা কি, আমরা জানি হিটা হচ্ছে একটা প্রনাউন, ঠিক আছে। আর ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, লুকিং দেখতেছে বা তাকে দেখাচ্ছে, ঠিক আছে। হি ইজ লুকিং ভেরি বিউটিফুল, তাকে খুব সুন্দর দেখাচ্ছে, যে দেখানো, এটা কি একটা ভার্ব, ঠিক আছে। আর ভেরি, ভেরিটা কি, আর বিউটিফুল কি, বিউটিফুল মানে সুন্দর, তার মানে কে সুন্দর, সে সুন্দর, ঠিক আছে, সে। আচ্ছা, লুকিং ভেরি বিউটিফুল, ঠিক আছে। তাহলে সুন্দরটা কাকে দেখাচ্ছে, তাকে দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আচ্ছা আচ্ছা, সরি, এখানে বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, এটা কি মিনিং করতেছে, দেখো সে সুন্দর নাকি তাকে দেখাচ্ছে সুন্দর। তার মানে এই যে বিউটিফুল দ্বারা কি মডিফাই করছে, লুকিং কে না, সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। সে সুন্দর না, সুন্দর দেখাচ্ছে বা, আচ্ছা যাই হোক। তাহলে এখানে বিউটিফুলটা কি একটা অ্যাডভার্ব, যেহেতু এটা একটা এই যে লুকিংকে মডিফাই করছে, সেজন্য এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর ভেরি কতটুকু সুন্দর, অনেক বেশি সুন্দর, ঠিক আছে, সেজন্য এটাও একটা অ্যাডভার্ব, বুঝতে পারছো, ঠিক আগেরটার মতো। আচ্ছা, এখানে হচ্ছে ওরা দুইটা উদাহরণ দিচ্ছে, দেখো কি বলে, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল মানে মেয়েটা অনেক সুন্দর, দেখো। তাহলে এখানে দেখো তো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, তাহলে এখানে কি বলছে, মেয়েটা অনেক সুন্দর, তাহলে এই বিউটিফুল এটা কি তার গুণ না,
সে সুন্দর, এটা তার গুণ। তা আমারটা বলছিল লুকিং বিউটিফুল, মানে সুন্দর দেখাচ্ছে, সে সুন্দর না, সুন্দর দেখাচ্ছিল, সেজন্য তখন বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। কারণ কি, এই যে বললাম না, বাক্যে ব্যবহার হইলেই আমরা বলতে পারি কোনো একটা আসলে ওয়ার্ড, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে। আচ্ছা দেখো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটা অনেক সুন্দর। তাহলে দেখো এখানে দ্য গার্ল মানে এটা হচ্ছে মেয়েটাকে বোঝাচ্ছে, তার মানে এটা একটা নাউন, এরপরে হচ্ছে ইজ, এটা হচ্ছে বাক্যে, এরপর বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা বুঝতেছি, ঠিক আছে। বেরিটা কি, দেখো তো কত সুন্দর, আমি বললাম কি কতটুকু সুন্দর দেখাচ্ছে, অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, তার মানে এটা কি একটা অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে না, সেজন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো উপরে প্রথম বাক্যে বেরি শব্দটি বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, মডিফাই মানে বর্ণনা করেছে, ঠিক আছে। আর দ্বিতীয় বাক্যে দেখো, দ্য বার্ড ফ্লিও এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, দ্য বার্ড ফ্লিও মানে পাখিটা উড়ে গেল, ফ্লিও মানে উড়ে যাওয়া, এটা কি একটা ভার্ব, ঠিক আছে। আচ্ছা বার্ড মানে পাখি, তাহলে এটা একটা হচ্ছে প্রথমটা নাউন, ঠিক আছে। এরপরে দেখো এক্স্যাক্টলি ঠিক ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে, ঠিক আছে। কোথা দিয়ে গেল, আমাদের মাথার উপর দিয়ে। আচ্ছা এটা হচ্ছে অবজেক্ট। দেখো এক্স্যাক্টলি কোথায় দিয়ে উড়ে গেল, এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এটা একটা হচ্ছে ঠিক আমাদের মাথার উপর দিয়ে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজও বলা যায়। ফ্রেজ মানে হচ্ছে অনেকগুলো শব্দ মিলে যখন একটা শব্দের মতো ব্যবহার করা হয়, ঠিক আছে। কারণ এখানে এক্স্যাক্টলি এটা কি একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতেছে, বুঝতে পারছো। আর ওভার আওয়ার হেড সহ আমরা বলতে পারি এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, মানে আমাদের ঠিক মাথার উপর দিয়ে, পাখিটা কোথায় দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আমাদের মাথার উপর দিয়ে, তার মানে এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এটা একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। ফ্রেজ মানে হচ্ছে অংশ, ঠিক আছে। এটা হচ্ছে অনেকগুলো শব্দ মিলে যখন একটা শব্দ বোঝায় বা একটা শব্দের মতো বোঝায়, তখন সেটাকে ফ্রেজ বলা হয়। আচ্ছা তো দেখো প্রিপোজিশন, আচ্ছা এখানে দেখো, এখানে কি বলছে, দ্বিতীয় বাক্যে এক্স্যাক্টলি ঠিক ওভার প্রিপোজিশনকে মডিফাই করেছে, সুতরাং ভেরি এক্স্যাক্টলি শব্দগুলো কি অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে দেখো এই যে এক্স্যাক্টলি ওভার মানে, ওভার হচ্ছে হ্যাঁ প্রিপোজিশন, এটা একটা নাউনের পূর্ব, এই যে আওয়ার হেড আমাদের মাথার উপর বসে এর সাথে সম্পর্ক স্থাপন করছে, এটা এক্স্যাক্টলি ঠিক মাথার উপর দিয়ে, ঠিক আছে। এটা একটা অ্যাডভার্ব ফ্রেজও বলা যায়, আর এক্স্যাক্টলি এটা একটা অ্যাডভার্বও বলা যায়। আচ্ছা এরপরে দেখো কি বলছে, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব উভয়ই বর্ণনামূলক শব্দ। অ্যাডজেক্টিভ বর্ণনা করে কোনো নাউন কিংবা প্রনাউনকে, যেটা আমি তোমাকে বারবার বলছি, আর অ্যাডভার্ব বর্ণনা করে ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন বা অন্য কোনো অ্যাডভার্বকে সে বর্ণনা করে, ঠিক আছে। তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রনাউনকে বর্ণনা করে, আর অ্যাডভার্ব হচ্ছে বাকি যত ইয়ে আছে সবগুলোকে বর্ণনা করে, ঠিক আছে। ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এগুলোকে বর্ণনা করে। আচ্ছা এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে কি, প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে, ঠিক আছে। আর পজিশন মানে হচ্ছে অবস্থান, ঠিক আছে। প্রিপোজিশন বাংলা হচ্ছে পদোন্নয়ী অব্যয়, তার মানে প্রিপোজিশন মানে কি পূর্বে অবস্থান বা আগে বসে, ঠিক আছে। দেখো কি বলছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড বা ওয়ার্ডের সাথে সম্বন্ধ বা সম্পর্ক প্রকাশ করে তাকে কি বলা হয়, প্রিপোজিশন বলা হয়। দেখো কি বলছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, কার আগে বসে, কোনো নাউন বা প্রনাউনের আগে বসবে, ঠিক আছে, পরে না, অবশ্যই আগে বসবে, সেই শব্দের সাথে, সেই নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হবে কি, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। আচ্ছা দেখো এখানে বাক্যে দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, মানে দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, আর এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ইন দ্য ক্লাস মানে শ্রেণী, এটা কি একটা নাউন, ঠিক আছে। এখন দেখো এই দ্য ক্লাস, এই নাউনের আগে যে ইন বসছে, এটা যদি না থাকতো, দ্য স্টুডেন্ট আর দ্য ক্লাস দুইটা আলাদা পার্টস হয়ে গেছে না, এদের সাথে কোনো রিলেশন আছে, স্টুডেন্টস মানে ছাত্ররা, দ্য ক্লাস শ্রেণী মানে ক্লাসরুম, এর কোনো রিলেশন নেই। কিন্তু যখন ইন ব্যবহার করা হয়েছে তখন কী হয়েছে, এই দুইটা বাক্য মিলে একটা বাক্য গঠন হয়েছে, ঠিক আছে। মানে এই ইন দ্বারা এই শব্দের সাথে, এই নাউনের সাথে বাক্যের এই অংশের সম্পর্ক স্থাপন করা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় কি, প্রিপোজিশন, ঠিক আছে। নাউনের পূর্বে বসে
অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। কী বলছে? দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, এই ছাত্ররা হচ্ছে ক্লাসে। এরপর দেখো দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবল, অন মানে কি উপরে, ঠিক আছে। আচ্ছা, দ্য ল্যাম্প মানে বাতিটা, ইজ বাতিটা হয়, দ্য টেবল এটা একটা নাউন না, ঠিক আছে। এই যে অন, দেখো যদি অন না থাকতো দ্য ল্যাম্প ইজ দ্য টেবল, দুইটা আলাদা পার্টস, এদের কোনো রিলেশনই নেই। যখন অন দিয়ে দিলে কী হলো? দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবল, মানে ল্যাম্পটা হচ্ছে টেবিলের উপরে। তখন কী হলো? এই টেবল এই নাউনের সাথে এই বা অংশের কী হয়েছে? সম্পর্ক স্থাপন হয়েছে, সেজন্য অনটা হচ্ছে একটা প্রিপোজিশন। দেখো তো প্রথম বাক্যে ইন শব্দটি স্টুডেন্ট ও ক্লাস এর মধ্যে সম্পর্ক, এবং দ্বিতীয় বাক্যে অন শব্দটি ল্যাম্প এবং টেবিলের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। সুতরাং ইন অন শব্দগুলো কি? প্রিপোজিশন। আচ্ছা, এখানে আরও কিছু প্রিপোজিশন বলছে, অ্যাট, অফ, টু, ফ্রম, বাই, ইনটু, ফার, উইথ, অ্যাবাউট, উইদাউট, উইথ, বিফোর, আফটার, উইথিন, ওভার, এগুলো হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? দেখো আমি একটা বাক্য বলছি, হি ইজ গোয়িং উইথ সাকিব। দেখো এখানে সাকিব, ঠিক আছে, আর হি ইজ গোয়িং, এই দুইটা আলাদা অংশ না? যদি এই উইথটা না থাকতো, এই উইথ দিয়ে কি হয়েছে? এই নাউনের সাথে হি বা এই অংশের সম্পর্ক স্থাপন করছে না, সেজন্য এটাকে এই উইথটা কি হচ্ছে? একটা প্রিপোজিশন। বুঝতে পারছো? বাকিগুলো ঠিক এইরকম। আচ্ছা, এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশনকে দেখো, কন মানে হচ্ছে একত্র বা যুক্ত করা, আর জাংশন মানে হচ্ছে সংযোগ, ঠিক আছে। তার মানে কনজাংশন মানে হচ্ছে একত্রে সংযোগ বা একসাথে যোগ করা, ঠিক আছে। তো দেখো সংজ্ঞাটা কি? দেখো, যে ওয়ার্ড একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ডেরকে অথবা অন্য একটি সেন্টেন্সকে বা একটি সেন্টেন্সের সাথে অন্য একটি সেন্টেন্সকে যুক্ত করে বা সংযুক্ত করবে, সেটাকে বলা হয় কি? কনজাংশন। দেখো এখানে বলছে কি? লিজা অ্যান্ড লিনা, তার মানে এই যে অ্যান্ড শব্দ দ্বারা এখানে কি করছে? লিজা এবং লিনাকে যুক্ত করছে। আর গুড গার্লস, তারা হচ্ছে ভালো ছাত্রী। এই অ্যান্ডটা কি এখানে একটা কনজাংশন, কারণ এই লিজার সাথে লিনাকে তারা যুক্ত করছে। এরপর দেখো লার্ন ইউর লেসন, মানে তোমার পড়াশোনা, তোমার পাঠ শিখো বা পড়াশোনা করো। অর অথবা লিভ দ্য ক্লাস, লিভ দ্য ক্লাস মানে ক্লাস থেকে চলে যাও, ঠিক আছে। এই লার্ন ইউর ক্লাস তোমার পড়া শিখো, তো লিভ দ্য ক্লাস মানে ক্লাস থেকে চলে যাও, এই দুইটা হচ্ছে আলাদা সম্পূর্ণ বাক্য। এগুলো কী হয়েছে? একটা অর দ্বারা কী করছে? যুক্ত করছে, সেই জন্য এই অরটা হচ্ছে কি? কনজাংশন, ঠিক আছে, একসাথে যুক্ত করছে। আচ্ছা, এখানে কি দেখছো? প্রথম বাক্যে অ্যান্ড শব্দটি লিজা এবং লিনাকে, এই দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করছে, আর দ্বিতীয় বাক্যে অর শব্দটি লার্ন ইউর লেসন এবং লিভ দ্য ক্লাস, এই বাক্য দুটিকে সংযুক্ত করছে। সুতরাং অ্যান্ড এবং অর হলো কি? কনজাংশন। আচ্ছা দেখো আরও কিছু প্রচলিত কনজাংশন কী কী? ইয়েট, ইফ, দো, সিন্স, লাস্ট, আনলেস, আনটিল, বিকজ ইত্যাদি, এগুলো হচ্ছে আছে, ঠিক আছে। তবে তোমার অত বেশি লাগবে না, তুমি এইগুলো বললে হবে। আচ্ছা, এরপর ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? অনন্যই অব্যয়, ঠিক আছে। এই ইন্টারজেকশন দিয়ে কি করে? দেখো, যে শব্দ দিয়ে মনের আকস্মিক ভাব প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কি? ইন্টারজেকশন। যেমন কি আকস্মিক ভাব মানুষের হচ্ছে হাসি, কান্না, দুঃখ, এই যে কোনো অনুভূতি প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কি? ইন্টারজেকশন। যেমন কি দেখো, দ্য টি ইজ নাইস, মানে হাই, বা কি মজার, মানুষ হচ্ছে অনেক তৃপ্তি পাইলে তখন বলে। দ্য টি ইজ নাইস মানে চাটা অনেক সুন্দর। এই যে আকস্মিক ভাব যে বললো সেটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। ও হোয়াট আ বিউটিফুল বার্ড, যখন তুমি অনেক সুন্দর একটা পাখি দেখছো, ও হাই কি, হোয়াট এ বিউটিফুল বার্ড মানে কি সুন্দর একটা পাখি, সেটা হচ্ছে একটা কি? ইন্টারজেকশন, ঠিক আছে। বা হোয়াট আ বিউটিফুল বার্ড, কি চমৎকার একটা পাখি, ঠিক আছে। এই যে এখানে ওটা হচ্ছে, আটা হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। আর হোয়াট এ বিউটিফুল বার্ড এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে বিস্ময়বোধক বাক্য, যে একটা পাখি দেখে হচ্ছে কি সে অনেক বিস্ময় হয়ে গেছে বা আশ্চর্য হয়ে গেছে, ঠিক আছে। এরপর বলতে পারি হুররে উই হ্যাভ অন দ্য গেম, হুররে কি মজা, উই হ্যাভ অন দ্য গেম, এই হুররে এই শব্দটা কি? যে একজন মানুষের অনেক খুশি প্রকাশ করতে, সেটা কি? ইন্টারজেকশন। এরপরে আমরা বলতে পারি আলাস, আলাস মানে হাই, হিজ মাদার ইজ ডেড, তার মা মারা গেছে, বা তার ফাদার ইজ, হিজ ফাদার ইজ ডেড, তার পিতা মারা গেছে। এই যে হাই, এটা কি? আকস্মিক একটা ভাব বোঝাচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে ইন্টারজেকশন। বুঝতে পারছো? এখানে দেখো, এখানে ও দ্বারা বিস্ময় এবং দ্বারা আনন্দ প্রকাশ করা হচ্ছে।
অর্থাৎ এগুলো দ্বারা মনের অনুভূতি প্রকাশ পাচ্ছে, সেজন্য এগুলো কি ইন্টারজেকশন। বুঝতে পারছো? আশা করি এটা দেখলে তুমি বুঝতে পারবা যে কোথায় কী হচ্ছে। এগুলো তো ভালোভাবে দেখো।